হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। মেয়েরা জুনানাকে যাওয়া থেকে বাধা দিল, পিছু ডাকলো বার কয়েক। জুনানা শুনলো না। ফাইজ কপালে হাত দিয়ে ঘষতে ঘষতে বলে, এমন ভাবে গিয়েছে যেন আজ প্রান্তর শেষ দিন। একটা মাত্র শান্ত বাচ্চাদের মতো প্রশান্ত আমাদের যদি মেরে দেয় কি হবে আমাদের? বলে পেছন ছুটলো ফাইজ। আওড়াতে আওড়াতে গেল। আমাকে নিয়ে যা ভাই। মেয়েরা জাহরার দিকে ফিরে বলে, জাহরা, তুই এইখানেই থাক, আমি ফাইজের সঙ্গে যাচ্ছি। জুনানা বড় সড়কে এসে রিক্সা খুঁজল। সে পেল না রিক্সা। গুরুত্বপূর্ণ সময়ে এই রিক্সা চালকদের পাওয়া যায় না। মনে হয় তখন রিক্সা নামক কোনো কিছুর অস্তিত্বই নেই এই পৃথিবীতে। জুনানা হাতে থাকা ফোন শব্দ তুলে বেজে উঠল। জুনানা ফোনের স্ক্রিনে চেয়ে দেখে, স্বস্তি নিঃশ্বাস পেল। প্রশান্ত ভিডিও কল করেছে। জুনানা কলটি রিসিভ করলো। কণ্ঠে অত্যাধিক অস্থিরতা নিয়ে জুনানা বলল, তুই ফোন কেন ধরছিলি না? কোথায় তুই প্রশান্ত? ওই পাশে থাকা প্রশান্ত শান্ত চোখে চেয়ে যে দেখলো এলোমেলো চুলে, অস্থিরতা মাখা মুখখানায় তার দেয়া সেই মেরুন রঙের শাড়িতে বধূ সাজে এক রূপসীকে। জোরানা প্রকুচকে ফেল। প্রশান্তের পেছনে থাকা জায়গাটি লক্ষ্য করলো। বলল, কোথায় তুই? প্রশান্ত হাসলো। বলল, বন্ধুর এমন এলোমেলো রূপ কেন শুনি? তুই ছাড়া আমি পুরোটাই এলোমেলো প্রশান্ত। প্লিজ বল তুই কোথায়? প্রশান্ত ঘড়ির দিকে চাইলো, সময় দিকে ফ্রিকুচকে বলল, তোর বিয়ে তো শুরু হয়ে যাওয়ার কথা, তুই মাঝ রাস্তায় এমন এলোমেলো রূপে কি করছিসটা কি? জোরানা ধমকে উঠলো উচ্চ কণ্ঠে। বলল, আগে বল তুই কোথায়। আমি একই প্রশ্ন বারবার করতে একদম পছন্দ করি না। প্রশান্ত মৃদু হাসলো। বলল, চলে যাচ্ছি আমি, বিমানবন্দরের বাইরেই দাঁড়িয়ে আছি এখন, আর আধ ঘন্টা পর আমার ফ্লাইট। থেমে থেমে কথাগুলো বলল প্রশান্ত। জোনানার মুখখানা রক্তিম আভায় চেয়ে এসেছে। চোখে জল টলমল করছে। বোধ হচ্ছে এখনই অবাধ্য জল কোনো বাধা না মেনেই গড়িয়ে পড়বে। জোনানা কম্পিত কণ্ঠে বলে, তুই যাচ্ছিস মানে? বিজনেসের জন্য চলে যাচ্ছি, আশা হবে না আর কি। জোনানা ফোন থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে চেয়ে রিক্সা খুঁজলো। বড় বড় কদম ফেলে সামনে গিয়ে রিক্সার সন্ধান করতে শুরু করলো। তখনই একটি গাড়ি এসে থামলো জোনানার সম্মুখে। জোনানা বিরক্ত হলো, রেগে গেল। মুখ ফুটে কিছু বলার পূর্বে গাড়ির গ্লাস নামিয়ে গাড়ির ভেতর ড্রাইভিং সিটে বসে থাকা ফাইজ মেজাজ দেখিয়ে বলে উঠল, আমাকে তো নিয়ে আসবি ভাই, একা একাই চলে এসেছিস। জোনানা দ্রুত গাড়িতে উঠে বসে। ফোনের দিকে চেয়ে দেখে প্রশান্ত লাইন কেটে দিয়েছে। জোনানা আরো অস্থির হয়ে বলে উঠে, ফাইজ, দ্রুত শাহজালাল বিমানবন্দরের দিকে গাড়ি ঘোড়া। আধ ঘন্টার মধ্যে যে কোনো উপায়ে আমাদের যেতে হবে। ফাইজ গাড়ি স্টার্ট দিল। জিজ্ঞেস করলো, কেন? পেছনের সিটে বসে থাকা মেয়েরাও সেও জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? জোনানা মেয়েরার দিকে চেয়ে বলে, প্রশান্ত লন্ডন চলে যাচ্ছে, আর আধ ঘন্টা পর ওর ফ্লাইট। বাক্যটি শ্রবণ হতে ফাইজ বিস্মিত কণ্ঠে বলে, এই প্রশান্তর বাচ্চা চলে কেন যাচ্ছে আবার? প্লিজ ফাইজ, তুই দ্রুত গাড়ি চালা। বোন, একটা গাড়ি, এটা কোনো প্লেন না। এর থেকেও বেশি স্পিড তুললে আমরা বিমানবন্দর না বরং স্বর্গে গিয়ে ল্যান্ড করব। জোরানা ঠাস করে ফাইজের পিঠে থাপড় বসিয়ে দিয়ে বলে, ফাইজ, তোর এখনো ফাইজলামি করতে হয়? তুই আরে বোন, বোঝার চেষ্টা কর, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, তুই শান্ত হ প্লিজ। মেয়েরা ফোনের স্ক্রিনে আঙুল চালিয়ে ফোন কানের কাছে চেপে ধরল। ওই পাশ থেকে ফোন রিসিভ হতে মেয়েরা থমথমে কণ্ঠে বলল, আর আধা ঘন্টা পর লন্ডন যাওয়ার কোনো ফ্লাইট আছে? জি ম্যাম, বাংলাদেশ এয়ারলাইন্স 787 যাচ্ছে। প্রশান্ত রেহমান নামে একজনের এই ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা, সে কি ভিতরে চলে গিয়েছে? লোকটি সময় নিল, অতঃপর বলল, না ম্যাম, সে তো আমার সামনে দাঁড়িয়ে। তাকে যেতে দেওয়া যাবে না। কোনো পাচারকারীর কেস ম্যাম। আর আমরা ফোন দিই মানেই কি কোনো কেস নিয়ে নাকি? আপনাকে যা বললাম তাই করুন। মেয়েরা ফোন রেখে দিল। জোনানাকে উদ্দেশ্য করে বলল, জুনায়না, শান্ত হ, প্রশান্ত যাচ্ছে না কোথাও। ফাইজ হাসলো। বলল, ভাবি, আপনি তো আরুষ্মানের মতো গ্রেট। মেয়েরা মুচকে হাসলা। 40 মিনিটের অধিক সময় লাগলো বিমানবন্দরে পৌঁছাতে। গাড়ি থামতেই জোনানা বেরিয়ে এলো। তার দৃষ্টিগোচর হলো প্রশান্ত।
প্রশান্ত বিমানবন্দরের বাইরে পকেটে 2 হাত গুছে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। তার পাশে দাঁড়িয়েছে কয়েকজন গার্ড। বারবার সে গার্ডদের সঙ্গে বিরক্তি মাখা মুখ নিয়ে এক এক কথা আওড়াচ্ছে। জুনানা শাড়ি ধরে দৌড় লাগালো। প্রশান্ত জুনানাকে এইভাবে আসতে দেখে ভরকে গেল। প্রশান্ত কয়েক কদমও এগিয়ে এলো। দৌড়ে আসা জুনানা প্রশান্তর সম্মুখে এসে প্রশান্তকে জাপটে জড়িয়ে ধরলো। প্রশান্ত স্তব্ধ, ধীর গতিতে হাত উঠিয়ে জুনানার মাথায় রাখলো, বলল। হয়েছে জুনাইনা? জুনানা হিচকি তুলে কাঁদছে, বলে ওঠে, কোথায় যাচ্ছিলি আমাকে ছেড়ে? আমি তোকে ছাড়া থাকবো কি করে? আমি তো ভালোবাসি তোকে প্রশান্ত। তোর বিয়ে অন্য একজনের সঙ্গে হচ্ছে আর তুই আমাকে এখন এইসব বলছিস? হচ্ছে কি এতক্ষণে হয়তো বিয়ে সেরে এসেছিস? জুনানা আরো শক্ত করে জড়িয়ে ধরলো প্রশান্তকে, বলল। চুপ কর প্রশান্ত, কোনো বিয়ে হয়নি। প্লিজ তুই আমাকে ছেড়ে চলে যাবি না প্রশান্ত। এখানেই থেকেই বিজনেস কর না, যাওয়ার কি দরকার? প্রশান্ত ঠোকটো ঠোক গেল। তার গলা সকল কথা দলা পাকিয়ে এসেছে। জুনানা পুনরায় বলল, আমি শুধুমাত্রই তোকে চাই, আমি তোকে ভালোবাসি। আশাদ আমার বিয়ের ব্যাপার পুরোটাই নাটক ছিল, তোকে জ্বালানোর জন্য এসব করেছি আমি। ভেবেছিলাম তুই এসব দেখে সহ্য করতে না পেরে আমাকে এসে তোর মনের কথা বলে দিবি, কিন্তু জুনানার মাথা থাকা প্রশান্তর হাতের অবস্থার পরিবর্তন হলো। 2 হাতে জড়িয়ে ধরলো প্রশান্ত জুনায়নাকে। জুনায়না বলল, প্রশান্ত আমি জানি তুই কেন এমন করছিস। দেখ, যার চলে যাওয়ার সময় আসে তাকে যেতেই হয়। এর জন্য যে তুই দোষী তা তো নয়। আর তুই আমাকে ভালোবাসলে তুই তো আমাকে আগলে রাখবি সব সময়। তুই কি আমাকে আগলেও রাখতে পারবি না? তুই সত্যি ভালোবাসিস না আমাকে? সবে কি আমার ভুল বোঝা? প্রশান্ত চুপ করে রইল। কি হলো, উত্তর দে। আমার কসম তোকে, মিথ্যে বলবি না। প্রশান্তর আখি যুগল বন্ধ করে ফেল, সময় নিয়ে বলল, শেষমেশ এসে এইভাবে আটকে ফেললি আমায়? প্লিজ বল প্রশান্ত। হ্যাঁ ভালোবাসি, আমি বড্ড ভালোবাসি এই জুনাইনাকে। 4টি অক্ষরের জোড়া ভালোবাসা নামক শব্দটি শ্রবণ হতেই যেন সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। এক অন্যরকম ভালো লাগা কাজ করলো। এত বছরের তৃষ্ণা যেন মিটল। জুনানা প্রশান্তর বুকে মুখ গুজে বলল, আমিও তোকে ভালোবাসি প্রশান্ত। মৃত্যুর আগ অব্দি এই যৌনয়না শুধু তোকেই ভালোবেসে যাবে। তুই আগলে রাখ না আমায়, তাহলে তো হারিয়ে যাব না আমি। তোর হৃদয়ের একটি ছোট্ট স্থান ছুড়ে জায়গা করে দে আমায়। প্রশান্তর বোধ হচ্ছে তার হৃদযন্ত্র স্বাভাবিক থেকে স্বাভাবিক অস্বাভাবিক ভাবে কম্পিত হচ্ছে। চোখের কোণে জল এসে জমাট বেঁধেছে। সে নিজেই নিজের অবস্থায় হাসল। জুনানার মাথায় হাত বুলিয়ে দিল। প্রথম উষ্ঠের ছোঁয়া এঁকে দিল জুনানার চুলের ভাঁজে। জুনানার হাতের ভাঁজ আরো দৃঢ় হলো। প্রশান্ত মোলায়েম কণ্ঠে বলল, তোকে আমার সর্বজুড়ে রাখবো জুনাইনা। হৃদয়ের গভীর থেকে গভীরতর স্থানে এই জুনাইনা ছাড়া কেউ নেই, শুধুই তুই। সুদূরে দাঁড়িয়ে মেহেরা ফাইজ ভিডিও কলে থাকা আরুষ্মান দেখলো সবকিছু। এরই মাঝে ফাইজ আরুষ্মানকে বার কয়েক ভিডিও কল দেওয়ার পর আরুষ্মান রিসিভ করে। তারও বড্ড ইচ্ছে ছিল সামনে থেকে এই 2 ভালোবাসার মিলন দেখার। ফাইজ বলে ওঠে, এত যে ঢং করে এরা। জুনায়না কসমটা আগেই দিয়ে দিলে ভালো পারতো। মেহেরা হাসলো। তার দৃষ্টি গিয়ে আটকে গেল ভিডিও কলে থাকা আরুষ্মানের পানে। শুকিয়ে গিয়েছিল লোকটা। উজ্জ্বল গৌরবর্ণের মানুষটির মুখখানা কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। ব্যস্ততার মাঝে কি সে নিজের যত্ন নিতে ভুলে গিয়েছে? ওই পাশ থেকে আরুষ্মান উচ্চ কণ্ঠে বলল, মেয়েরা। আরে বউ, এমন আর চোখে না চেয়ে ফাইজকে বলো, ভাই ফোনটা দে, আমি আমার জামাইয়ের সঙ্গে একটু প্রেম আলাপ করতে চাই। লজ্জা পেল, রাগ হলো তার। বিড়বিড় করে কয়েক ধরনের গালিগালাজ দিয়ে ভরিয়ে দিল আরুষ্মানকে। ফাইজ হাসল। মেয়েরার হাতে ফোনটি ধরিয়ে দিয়ে বলল, ক্যারি অন। আরুষ্মান তার চোখের তৃষ্ণা মিটিয়ে ফেল নিজের মেহেরাকে দেখে। কেমন সাদা রঙে লাল টুকটুকে শাড়ি পরেছে সে। মায়াবিনী লাগছে যে তাকে। আরুষ্মানকে তার মায়ার জালে ফেলার তার এই মায়াবী মুখশ্রী খানি যথেষ্ট। আরুষ্মান মোলায়েম স্বরে ডাকল, মেয়েরা। মেহেরা নম্র কণ্ঠে বলল, বলুন। আপনাকে ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছেগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কি করি বলুন তো? আমি যার অপেক্ষার প্রহর গুনতে চাইছি না। মেহেরা বিরক্তি মাখা কণ্ঠে বলল, আপনার তো এইসব ইচ্ছে ছাড়া আর কোনো ইচ্ছেই জাগে না। চরিত্রে সমস্যা আছে আপনার। আপনি যাই বলেন না কেন, আরুষ্মানের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু বউকে দেখলে উল্টাপাল্টা ইচ্ছে জেগে ওঠে। যাই হোক, আগে বলুন তো আপনার এই অবস্থা কেন?
ঠিক করে খাওয়া দাওয়া করছেন না নাকি? আরিশমান হাসল। হ্যাঁ, সে কাজের ব্যস্ততায় খাওয়া দাওয়া ঠিকমতো করছে না। দরিদ্রদের জন্য জোগাড় করা ত্রাণ নিজেই এই কাঠফাটা রোদের মধ্যে হেঁটে লোকদের সঙ্গে সকল কিছু বিতরণে ব্যস্ত ছিল। তাই তো মুখটি কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। আরিশমান বলল, খাওয়া দাওয়া নয়, বরং আমি তো আমার বউকে সামনে থেকে দেখতে না পেয়ে এমন হয়ে গিয়েছি। সব আজে বাজে কথা আপনার। এই শুনুন, শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা দিন তো, আপনার এই রূপের ঝলক আমাকে বেকাবু করে দিচ্ছে। মেয়েরা ফ্রিকুচকে ফেলে বলল, আরিশমান নিজেকে কাবু করা শিখুন এমপি সাহেব। না হয় লাঠি পেটা করে নিজেকে কিভাবে কাবু করা যায় তা শিখিয়ে দেব। হাসল। তার অস্থির হৃদয় আজ স্বস্তি পেয়েছে নিজের প্রাণ মেয়েরার সঙ্গে কথা বলে। আরিশমানের পেছন থেকে কয়েকজন ছেলে আরিশমানকে ডাকলো। আরিশমান তাদের হাতের ইশারায় বুঝিয়ে দিল সে আসছে। আরিশমান মেয়েরার দিকে চাইল, শান্ত কণ্ঠে বলল, আসিফের লোকেরা আমার পিছু পিছু চট্টগ্রাম অবধি চলে এসেছে। আমার ক্ষতি করার সর্বোচ্চ চেষ্টা ওরা করবে। ওইখানে আপনি একা, আপনারও ক্ষতি করার চেষ্টা করবে। আমার লোকের আপনাকে প্রোটেক্ট করার জন্য রয়েছে ওখানে। তবুও নিজের সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনি জানা সত্ত্বেও চট্টগ্রাম গেলেন কেন? দরিদ্র মানুষ যেখানে, সেই আরশমানও তাদের কাছেই সেখানে। তাদের টানে এখানে এসেছি আমি, আর দলের কিছু কাজের জন্য। কিন্তু আমার কিচ্ছু হবে না। আমার তো আপনাকে বিয়ে করার আমার তো আপনাকে বিয়ে করা বাকি এখনো। একটা ফুটবল টিম বানানো বাকি। এত সহজে মরে গেলে কি হবে? আপনি এত সহজে মরবেন না, আমিও জানি। শয়তান সহজে মরে না। আরিশমান হাসলো ছোট্ট করে, বিদায় প্রাণ বলে লাইন কেটে দিল। মেয়েরা চেয়ে থাকলো স্ক্রিনের দিকে। তার মস্তিষ্কে মুহূর্তের মধ্যে শত দুশ্চিন্তা বাসা বেঁধেছে। মেয়েরা বাদে সকলে এসে গাড়িতে উঠে বসলো। জুনায়না জানলা ভেদ করে সুদূরে দাঁড়িয়ে একজন পুরুষের সঙ্গে কথা বলতে থাকা মেয়েরাকে দেখলো। বলল, আমাদের আরশমানের বউ কিন্তু ঠিক আরশমানের মতো। আরশমানের মতোই তার দাম্ভিক রূপ, আরশমানের মতোই তার কাজের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল। আরশমান জিতেছে ভাই। ফাইজ নিজের ঘাড়ে হাত রেখে আফসোসের সহিত বলল, সব ধোকলা হয়ে গেলি, আমি একলা রয়ে রয়ে গেলাম। হ্যাঁ, জুনায়না ফিরে চাইল, বলল, সাপ বেজির মতো ঝগড়া করলে এমন একলা হয়ে থাকতে হবে, দোকলা আর হওয়া হবে না। ফাইজ সিটে গা এলিয়ে দিল, বলল, প্রশান্ত তুই যাকে মিন করছিস ওকে সাইডে রাখ। ওই রাক্ষসীর সঙ্গে আমার কিছু হওয়া সম্ভব নয়। বিয়ের 2 দিন পর মসজিদের মাইকে শোনা যাবে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাইজ আজমির বউর হাতে কেলানি খেয়ে ইন্তিকাল করিয়াছেন। জুনায়না হু হু করে হেসে উঠল। মেয়েরা গাড়ির সম্মুখে এদের এসে হাসির ঝঙ্কার শুনে আগ্রহ দেখিয়ে বলল, তোমরা এমন করে হাসছো যে? ফাইজ মেয়েরা দিকে ঘাড় কাত করে বলল, এমন কিছু না ভাবি, এক রাক্ষসী আর এক ভোলা ভালা পুরুষের বিয়ের ফলাফল কেমন হতে পারে তাই বলছিলাম আর কি। মেয়েরা গাড়িতে উঠে বসলো, বলল, রাক্ষসীটা কি তোমার বউ আর ভোলা ভালা পুরুষটা কি তুমি? ফাইজ হাসলো, বলল, না, এই সম্পর্ক সম্ভব না। সম্ভব হলে এই ইহকালের মায়া ত্যাগ করিতে হইবে এ ফাইজ আজমিরকে। সকলে জুনায়নার বাড়ি ফিরল। বসার ঘরে আরুষ্মানের মা সহ ফাইজের মা, বাবা, আঞ্জুমান, আমজাদ সকলে বসে আছেন। সকলের ঠোঁটের কোণে এক চিলতে হাসে। ফাইজ সকলকে ফোন করে চলে আসতে বলেছিল। জুনায়না প্রশান্ত গিয়ে বসলো তাদের মাঝে। আমজাদ বলে উঠল, তাহলে এইবার আমাদের প্রান্ত বাবা আর জুনাইনা রানীকে নিয়ে ভাবতে হয়। আরুষ্মানের মা আমজাদকে থামিয়ে দিয়ে বলে, ভাবতে হবে কি, আমি তো ভেবে ফেলেছি। আমাদের মেহরা আর আরশমানের বিয়ের দিন ওদের বিয়ে হবে। একসাথে 2 জুটির 8 হাত এক করে দিতে হবে। সকলে প্রফুল্ল মনে হাসলো। আরুষ্মানের মায়ের সিদ্ধান্তে নিজেরও সম্মতি জানালো। জুনায়না প্রশান্তর দিকে চেয়ে চোখ মেরে কণ্ঠে রেশ ক্ষীণ রেখে বলল, প্রশান্ত, এইবার তো তুমি এই ইন্সপেক্টর জুনায়নার ছেলে বন্দী হতে যাচ্ছ, আসামি প্রশান্ত রহমান। সময় নিজের গতিতে চলতেই থাকলো। সে তো আর কারোর জন্য অপেক্ষা করে থাকে না। একটি একটি করে ব্যস্ত সময় দিন কেটে গেল সকলের। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে প্রশান্ত জুনায়না ব্যস্ত হয়ে পড়লো নিজেদের কাজে। জুনায়না আসিফের সঙ্গে জড়িত লোকেদের অনেককে অ্যারেস্ট করেছে। বাকিদের খোঁজে সে টিমের সঙ্গে পরে ব্যস্ত। এদিকে প্রশান্ত নিজের নয়না ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত। পরশু শুক্রবার
আর আরুষ্মানের আসার খবর নেই। এই কয়েকদিনে একটি বড় ফোন দেয়নি আরুষ্মান মেহেরাকে। মেহেরা নিজের কাজের মধ্যে থেকেও যেন আরুষ্মানকে নিয়ে তার দুশ্চিন্তা দূর করতেই পারছে না। সন্ধ্যা হয়ে এসেছে, মেহেরা থানার পেছনের সড়কে দাঁড়িয়ে আছে। আজ সে রিক্সা করেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মেয়েরা উচ্চ কণ্ঠে মামা বলে রিক্সা চালককে ডাকলো। হঠাৎ নিজের কাঁধে কারো স্পর্শ অনুভব করলে সঙ্গে সঙ্গে কণ্ঠের রেশ ক্ষীণ এলো তার। তড়িৎ গতিতে পেছনে ফিরে চাইলো, তার চোখে মুখে অত্যাধিক বিস্ময়ের ছায়া। মেহেরার সামনে দাঁড়ানো আরুষ্মান বিস্তর হাসল। মেহেরার বাহু টেনে নিজের ঘনিষ্ঠে নিয়ে এলো, ফিস করে বলল, এই যে ইন্সপেক্টর, কেমন আছেন আপনি? আপনার শান্তির জীবনে আবার এই অশান্তির আগমন ঘটল যে? মেহেরার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখা ফুটে উঠল। তা আরুষ্মানের দৃষ্টিগোচর হলো না। মেহেরার ইচ্ছে করছে যেন এখনই লোকটিকে জড়িয়ে ধরে। এমনই ইচ্ছে জেগে ওঠার কারণ সে জানে না, তবে এখন এই অদম্য ইচ্ছেটা বড্ড পূরণ করতে ইচ্ছে করছে। মেয়েরা নিজেকে সংযত করলো আরুষ্মানের বুকের দিকে, শার্ট খামচে ধরে চেয়ে রইল আরুষ্মানের মুখপানে। আরুষ্মান ঠোঁট প্রসারিত করে হাসল মেয়েরার মুখশ্রীর দিকে। ক্ষীণ এগিয়ে এলো, একই কণ্ঠে শুধালো, মিস করছিলেন আমায়? আমি কিন্তু বড্ড মিস করেছি আপনাকে। আজ প্রাণকে এতটা কাছে পেয়ে আমি আমার প্রাণ শক্তি ফিরে পেয়েছি মেয়েরা। মেয়েরার সর্বাঙ্গে শিহরণ বই গেল। তার হুঁশ ফিরল দ্রুত। আরুষ্মানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিল দূরে। আরুষ্মান কয়েক কদম পিছিয়ে গেল, হাসলো, বলল, কি হয়েছে আপনার? মেয়েরা আপাত মস্তক দেখে নিল আরুষ্মানকে। আগের মতো মুখের উজ্জ্বল রং ফিরে পেয়েছে সে। ফ্যাকাশে মুখখানা ঠিক হয়ে গিয়েছে, শুধু কপালের এক কোনায় একটু কেটে যাওয়ার দাগ স্পষ্ট। মেয়েরা তা দেখে ফ্রিকুচকে ফেলল, বলল, আর আপনার কপালে ওইটা কিসের দাগ? আগে তো ছিল না এই দাগ। এখন এগিয়ে এলো, এসে বলল, বাহ প্রাণ, আপনি দেখছি আমার মুখশ্রীতে কোনো দাগ ছিল কিনা সব জানেন। আপনি এতদিন যাবৎ ফোন কন্ট্যাক্ট নাম্বার অফ করে কোথায় ছিলেন? আপনার বাবা মা আপনার জন্য কতটা চিন্তিত আপনি কি আদৌ জানেন? আরুষ্মান নিজ হাত বাড়িয়ে দিল মেহেরার হাতের ভাঁজে। মেহেরার হাত সন্তর্পণে আবদ্ধ করে নিল, হাঁটা ধরল। মেহেরা আরুষ্মানের হাতের টানে আরুষ্মানের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটা ধরে বলে, আমি কি বললাম তার উত্তর না দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আরুষ্মান নিজের কালো রঙা গাড়িটির সামনে এসে গাড়ির দরজা খুলে মেহেরাকে চোখের ইশারা করে বলে, গাড়িতে উঠে বসুন। মেয়েরা চোখ মুখ কুচকে তিক্ত কঞ্চে বলে, সমস্যা কি আপনার? আমি যা ইচ্ছে করেছি তার উত্তর না দিয়ে এইখানে এনে গাড়িতে উঠতে বলছেন। আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। উঠবো না আপনার গাড়িতে। আরুষ্মান নিঃশব্দে হাসল। মেহেরার হাত ছেড়ে মেহেরাকে পাজা খুলে তুলে নিল। মেয়েরা ভরকে গেল। আচমকা এহেন কাণ্ড হাওয়ায় আরুষ্মান শার্টের কলার চেপে ধরলো, খেচে নেত্রপলক বুঝে ফেলল। আমার প্রাণের এই ভীতু মুখখানাও বড্ড সুন্দর। মেয়েরা চোখ খুলে চাইল কোনো কথা আওড়াবে, তার পূর্বে আরুষ্মান মেহেরাকে গাড়িতে উঠিয়ে বসিয়ে দিল। গাড়ির দরজা লাগিয়ে দিয়ে বলল, এক পা অব্দি বের করবেন না, না হয় আরুষ্মান কি করতে পারে সব আজকে দেখিয়ে দেব। মেয়েরা তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। সত্যি পুনরায় তার জীবনে অশান্তির আগমন ঘটেছে বটে। আরুষ্মান এসে ড্রাইভিং সিটে বসলো, গাড়ি স্টার্ট দিল। মেয়েরার দিকে চেয়ে থেকে দেখলো কেমন মুখ ফুলিয়ে বসে আছে মেয়েরা। আরুষ্মানের স্টিয়ারিং ঘুরিয়ে জায়গাটি ছাড়লো, সে হাসছে। মেয়েরা আর চোখে চাইলো আরুষ্মানের এক হাতে স্টিয়ারিং ধরে, আরেক হাতে মেয়েরার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিল, বলল, এমন করে গাল ফুলিয়ে রাখবেন না, না হয় আমি নিজেকে সংযত করে রাখতে পারবো না। গালে কয়েকটা কামড়ের দাগ বসে যাবে। মেয়েরা চোখ বড় বড় হয়ে গেল, তার মুখ চুপসে গিয়েছে। আরুষ্মান হাসলো, পুনরায় বলল, আমার কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল মেয়েরা। আমি আরো 2 দিন আগে এসে পড়তাম, কিন্তু আসিফের লোকেরা শেষমেশ আক্রমণ করলো আমার উপরে। তাদের ব্যাপারটা মাটি চাপা দিতে 2 দিন ব্যয় হলো, এই আর কি। আমি আবার আবর্জনা মাটির নিচে চেপে দিতে পছন্দ করি। মেয়েরা বিস্মিত চোখে চেয়ে রইল। একজন পুলিশের সম্মুখে কিভাবে নিজের কর্মের কথা স্বীকার করছে মেয়েরা, বলে, বুঝলাম তারা ভুল করেছে, এই বলে আপনি মেরে তাদের মাটি চাপা দিয়ে দিবেন? দেশে কি আইন নেই? রাখুন আপনার আইন, এত আইন এই আরুষ্মান মানে না। আমাকে সে মেরে ফেলবে আর আমি ওদের কোলে নিয়ে আদর করবো? হ্যাঁ, মারার মতোই কাজ করেছে, চুমো খাওয়ার মতো তো কোনো কাজ করেনি। না হয় কয়েকটা চুমো দিয়ে যেত। অসভ্য লোক। আমি জানি, আমি সভ্য বলতে হবে না।
কখন বললাম আপনি সভ্য? এই যে সবাই বললেন। যাই হোক, আমার ইন্সপেক্টর রানীর এনার্জি আছে তো, আমি কিন্তু এখন তাকে নিয়ে শপিং করতে যাচ্ছি। মেয়েরা আবাকের চরম শীর্ষে পৌঁছে গেল, বলল। এখন শপিং? আরুষ্মান মৃদু হাসলো। মেয়েরা হাত ছেড়ে দিয়ে গাড়ির পেছনের দিকে হাত দিয়ে দুটো ব্যাগ হাতে নিয়ে মেয়েরার হাতে ধরিয়ে দিল, বলল। মেয়েরা ব্যাগের ভেতরে খাবার আছে, খেয়ে নিন। বিরক্তি করলো, বলল। খাবো না আমি। আরুষ্মান ধমকে উঠলো, বলল। নিজের অবস্থা দেখেছেন? ডায়েট করছেন বুঝি? এমন শুকিয়েছেন কি করে? এখন অবধি কিচ্ছু বলিনি মানে এই না যে কিছুই বলবো না, তা কিন্তু না। মেয়েরা উল্টো থমকলেও। আমাকে ধমক দিচ্ছেন কেন? মেয়েরা উল্টো থমকে উঠলো। আরুষ্মান হাসলো, তার প্রাণ যে তার ধমকে কখনো ভয়ই পাবে না। আপনি নিজ হাতে না খেলে আমি এখন গাড়ি থামিয়ে আপনাকে জোর করে খাওয়াবো, আর জোর করে খাওয়ালে শেষে একটা সুন্দর কিসও করব। আমি আবার কথার বরখেলাপ করি না। বলে মেয়েরার দিকে চেয়ে চোখ মারলো আরুষ্মান। মেয়েরা বিরক্তিতে চ শব্দটি উচ্চারণ করে উঠল। খাবারের বক্সের দিকে চেয়ে রইল, অতঃপর হাত স্যানিটাইজ করে খাবারের বক্সের ঢাকনা খুলে খাওয়া আরম্ভ করলো। আরুষ্মান বারবার চেয়ে দেখলো মেহেরাকে। এক হাতে পকেট থেকে ফোন বের করে এক হাতেই আঙুল চাললো ফোনের স্ক্রিনে। মেহেরা আর চোখে চেয়ে দেখলো মেহেরার বৌতুল আরুষ্মান মেসেজ করলো কাউকে। হাসপাতাল থেকে ফাইজ বেরিয়ে এখন নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে জাহারার। তাদের সম্পর্কটা যেন সাপ বেজির মতোই রয়ে গেল। একজন আরেকজনের পিছন না লাগার কারোরই ভালো লাগে না। এই কয়েকদিনে ধূসরকে নিয়ে ব্যস্ত ছিল দুজনে। ফাইজ তসর হলো জাহারা হাসপাতালের প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে আসছে, হাতে ফাইল। তার বারবার চোখের সামনে আসা চুলগুলো পেছনে ঠেলে দিয়েছে। ফাইজ নির্নিমেষ চেয়ে দেখলো জাহারাকে। মাঝে মধ্যে ফাইজ জাহারার মধ্যে ডুবে যায়, এমন করেই চেয়ে থাকে সে। যখন বুঝে ওঠে তখন নিজেই নিজেকে প্রশ্ন করে প্রশ্ন করা শুরু করে, কেন সে এমন করে চেয়ে থাকে জাহারার পানে। জাহারা নিজের গাড়িতে গিয়ে উঠে বসতে নিবে, তখনই ফাইজ উচ্চ কণ্ঠে ডাকলো জাহারাকে। জাহারা চমকিত নয়নে চাইলো ফাইজের দিকে। ফাইজ একই কণ্ঠে বলল, এইখানে আসো মেয়ে, কথা আছে। জাহারা কোমরে দুই হাত গুজে পড়ে। নিজের কথা তো নিজে এসে বলে যান, আমাকে ডাকছেন কেন? তোমার আসতে প্রবলেম কোথায়? আপনার আসতে প্রবলেম কোথায়? রাক্ষসী ঘাড়তারা একটা, পিড়পিড় করে বলল ফাইজ। যারা ফ্রিকুচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ফাইজের মুখশ্রীর দিকে। ফাইজ এগিয়ে এলো, বুকে দুই হাত গোজে থমথমে কণ্ঠে বলল, এত তেরা কেন তুমি? গেলে কি হতো? এমন ধরে খেয়ে ফেলতাম তোমায়। আপনার দ্বারা বিশ্বাস নেই, যে কোনো কিছু করতে পারেন। করার ইচ্ছে থাকলে ডেকে কেন, নিজে থেকে এসেও করতে পারি। বলি বাঁকা হাসলো ফাইজ। যারা দু কদম পিছিয়ে গেল, গাড়ির দরজা খুলে পড়ল। আমার কথা বলার সময় নেই, আমি যাচ্ছি। ফাইজ হো হো করে হেসে উঠলো, বলল, আরে দাঁড়াও, কই যাচ্ছ? ভয় পেলে নাকি? জাহারা গাড়ির দরজা সশব্দে লাগিয়ে দিল। বিরক্তি মাখা কণ্ঠে উঁচু গলায় বলল, প্রচুর বিরক্ত করেন দেখি আপনি। আপনাকে ভয় পাবো কেন? জাহারা কাউকে ভয় পায় না। ফাইজ এগিয়ে গেল জাহারার নিকট, এসে দাঁড়িয়ে গেল। জাহারা গাড়ির সঙ্গে লেপটে দাঁড়িয়ে আছে। ফাইজ বলে, সত্যি ভয় পাও না মিস জাহারা? জাহারা শুকনো ঠোক গেল। মুখে যতই বলুক কিন্তু এখন ভয়ে তার হৃৎপিণ্ড বেরিয়ে আতে চলে আসার মতো অবস্থা। জাহারা তার ভয় মুখশ্রীতে ফুটিয়ে তুলল না। ফাইজ ছেড়ে দিল জাহারাকে, দূরে সরে এসে বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, রাক্ষসীরা কাউকে ভয় পায় না। বলি হাসলো ফাইজ। জাহারা কোমরে দুই হাত রেখে ফুঁসে উঠে বলে, সমস্যা কি আপনার? এমন জ্বালাচ্ছেন কেন? জুতোটা খুলে মুখের মধ্যে ছুঁড়ে মারবো একেবারে। চেহারার মানচিত্র উগান্ডার মানচিত্রে বদলে যাবে, বলে দিলাম। ফাইজের হাসি উবে গেল, বলল, এ কার চেহারার মানচিত্র বদলে ফেলে তা পরে দেখা যাবে, আগে আসল কথা শোনো। তোমাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে, আরুষ্মান মেসেজ করেছিল, সে এসেছে। এসেই নাকি মেহেরা ভাবির কাছে গিয়েছিল, এখন তাকে নিয়ে শপিং মলে গিয়েছে। আমাকে শপিং মলের অ্যাড্রেস পাঠালো, বলল আমি যদি হসপিটাল থাকি তাহলে যেন তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। যারা পুরোটা শ্রবণ করার পর ছোট্ট করে বলল, ও চলুন আমার সঙ্গে, আপনার ড্রাইভার চাচাকে বলুন চলে যেতে। যারা আর বিরক্তি করলো না। শপিং মলের পার্কিং সাইডে এসে
গাড়ি থামালো আরুষ্মান। মেহেরার দিকে চাইলো, সে বলল, মেহরা, এমন চোখ মুখ কুচকে বসে আছেন কেন? মেহেরা ফিরে চাইলো আরুষ্মানের দিকে। মুখশ্রীর ভাব পরিবর্তন করে সন্ধিহান কণ্ঠে বলল, আমার খুব সন্দেহ হচ্ছে একটা বিষয়ে। কোন বিষয়? গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি আমাদের গাড়ির পিছন পিছন একটি সাদা রঙের গাড়ি এই অবধি এসেছে। আমাদের ফলো করছে না তো? আরুষ্মান হাসলো, বলল, গাড়িতে ওঠার পর খেয়াল করলেন? তারা তো অনেক আগে থেকে ফলো করছে, আমাদের নয় বরং আপনাকে। মানে? আমি 10টার দিকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠি, তখনই আকাশ আমাকে ফোন করে বলে আসিফের লোকেরা আপনাকে ফলো করছে। খুবই চতুর বুদ্ধি তাদের। শোনা মাত্র অপেক্ষা করছিলাম কখন ঢাকায় এসে পৌঁছাবো আমি। যখন ট্রেন থামলো সোজা আপনার কাছে চলে এলাম। এসেও দেখলাম দূর থেকে আপনাকে পর্যবেক্ষণ করছে তারা। বলি থামলো, হাসলো। সে পুনরায় বলল, আপনাকে ছোঁয়ার সাধ্য নেই ওদের। কার প্রাণের দিকে নজর দিয়েছে ওরা, ধারণারও বাইরে তাদের। মেয়েরার ভাবনায় পড়ে গেল তাকে কেউ ফলো করছে, কিন্তু সে বুঝে উঠতে পারল না কি করে। আরুষ্মান গাড়ি থেকে বেরিয়ে মেহেরার দিকে গাড়ির দরজা খুলে দিল। মেহেরার হাত ধরে গাড়ি থেকে বের করে আনলো, বলল, এত ভাবার প্রয়োজন নেই আপনার, শুধু আজ বিয়ের শপিং এর দিকে মনোযোগ দিন। মেহেরা হুট করে হেসে উঠল। আরুষ্মান ঘুরে চাইল, দেখলো সে হাসে। তার ঠোঁটের কোণেও হাসি রেখা ফুটে উঠল। মেহেরার হাসি থামিয়ে বলল, আপনি এমন করে আমাকে ট্রিট করেন যেন আমি কোনো বাচ্চা। আরুষ্মান মেহেরার হাত ছেড়ে বাহু ধরে নিজের নিকটে এনে হাঁটা ধরল, বলল, তাকে যত্ন রাখা যদি আপনার কাছে মনে হয় আপনি কোনো বাচ্চা, তাহলে সই। আমি তো আমার প্রাণকে নিজের সর্বস্ব দিয়ে যত্নে রাখবো। মেয়েরা মুগ্ধ হলো আরুষ্মানের কথায়। এমন কথা আগেও একজন বলতো তাকে, তখনও মুগ্ধ হয়ে চেয়ে থাকতো মেহেরা। এরই মাঝে একবার একা কবরস্থান গিয়েছিল মেহেরা। সাফওয়ানের কবরটির পাশে গিয়ে অনেকক্ষণ যাবৎ বসেছিল। মাটিতে হাত বুলিয়ে একা একাই মন খুলে কতই না কথা বলে যাচ্ছিল মাটিতে শায়িত মানুষটির সঙ্গে। তার শেষ কথাটি ছিল, জানো সাফু, আরুষ্মান না ঠিক তোমার মতোই মুগ্ধ করে দেওয়া তার কথা। আমি তো মুগ্ধ হয়ে যাই মাঝে মধ্যেই। তুমি আবার শুনে রাগ করো না তো কিন্তু? বলি মেয়েরা হেসে দিয়েছিল। শপিং মলের নিচের দিকের এক কোনায় মেহেরাকে নিয়ে দাঁড়িয়ে রইল আরুষ্মান। কিয়ৎক্ষণ যেতে ফাইজ যারা এলো, সঙ্গে পেছন পেছন প্রশান্ত জুনয়না হইল। 6 জন একসঙ্গে হই যেন তাদের ঠোঁটের কোণে ফুটে উঠল এক অমায়িক হাসে। আরুষ্মান প্রশান্ত ও জুনয়নাকে দুইজনকেই জড়িয়ে ধরল, বলল, কংগ্রাচুলেশনস ইয়ার, সবশেষে বিয়েটা হচ্ছে। ফাইজ এর মধ্যে বলে ওঠে, ইস, আমিও একটা ভোলা ভালা মাইয়া পেলে তোদের সঙ্গেই বিয়েটা সেরে ফেলতাম। সকলে একসঙ্গে হেসে উঠল। জুনানা হাসতে হাসতে বলে, তোর কপালে ভোলা আবার ভালা? যারা হেসে প্রত্যুত্তর করলো, বলল, এই ফাজের লোকের কপালে না জল্লাদ বউ আছে। আমি শিওর প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে জুতার বাড়ি খাবে বউয়ের কাছে। ফাইজ মুখ কুচকে ফেললো। সকলে হো হো করে হেসে উঠল। চলতে থাকলো এমন করে ফাইজকে অপমান করা। সকলে শপিং শুরু করলে মজার ঠাট্টার মাঝেই। বন্ধুরা একসঙ্গে থাকলে বুঝি সকল মুহূর্ত এমনই হাসিময় হয়ে ওঠে। তখন যদি থাকে মাথা ভর্তি চিন্তা ও দুশ্চিন্তা, এক পাশে রেখে হাসতে শেখায় বন্ধু নামক ব্যক্তিরা। ঘন্টা কয়েক লাগিয়ে শপিং শেষ করলো 6 জন। পুরো শপিংয়ের সময় জুড়ে জাহরা থেকে মেয়েরার সঙ্গে, তাই ফাইজ সঙ্গে ঝগড়া হয়নি তার। অপরদিকে আরুষ্মান নিজ পছন্দের প্রাণের বিয়ের বেনারসি কেনা থেকে শুরু করে এক এক রঙার শাড়ি, অর্নামেন্টস মেয়েরা গুনেও শেষ করতে পারছিল না। আরুষ্মান এতই পছন্দ করে এক এক জিনিস কিনছিল। এইদিকে জুনায়না কিনলই না তার বিয়ের জন্য বেনারসি। সে চাইলো প্রশান্তর দেয়া ওই মেরুন রঙা শাড়িটি পরবে বিয়ের দিন। প্রশান্ত বড্ড জোর করলো জুনায়নাকে, তবু রাজি হলো না সে। জুনায়না প্রশান্ত গাড়িতে উঠে বসলে গাড়িটি নিয়ে জায়গাটি ত্যাগ করে প্রশান্ত। জুনায়না প্রশান্ত গাড়িতে উঠে বসলে গাড়িটি নিয়ে জায়গাটি ত্যাগ করে প্রশান্ত। জুনায়না ব্যাগ থেকে ফোন বের করে ফোনের স্ক্রিনে আঙুল চালিয়ে ফোন করলো আসাদকে। অপর পাশের থাকা আসাদ ফোন তুলতে জুনায়না বলল, আসাদ, অফিসের যে লোকদের ধরা হয়েছে তাদেরকে মুখ খুলতেই হবে, বুঝতে পারছো তুমি? ওদের বাকি লোকেরা আরুষ্মানের ওপর আক্রমণ করেছিল আর আজকে মেহেরার পিছু নিয়েছিল।
ওরা যে কোনো সময় ওদের দুজনের কিছু করে দিতে পারে। কেসটা খুব মিস্টেরিয়াস, একজন দুজন নয়, বরং আসিফের সঙ্গে অনেক মানুষ জড়িত। আরশমান ভাইয়ের ওপর আক্রমণ হয়েছে, উনি তো কোনো আইনি পদক্ষেপ নিল না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, শুধু আমাদের কাজ আসামিদের খুঁজে বের করা ও তাদের উপযুক্ত শাস্তি দেওয়া।